This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন প্রতিদিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান ভোটের হাওয়া। আজকের ভোটের হাওয়া তমলুক। কেন তমলুক? বারবার কেন তমলুক? কারণ তমলুক কেন্দ্রটি রাজ্যের সবচেয়ে আকর্ষণীয় কেন্দ্র হয়ে গিয়েছে। কেন বলছি? কারণ হচ্ছে একদিকে যেমন প্রাক্তন বিচারপতির আসন ছেড়ে সোজা ভোটে দাঁড়িয়ে পড়েছেন, আবার উল্টো দিকে তৃণমূল দাঁড় করিয়েছে এমন একজন প্রার্থীকে যার মুখ আপনারা সকলেই টিভিতে দেখেছেন, সেই দেবাংশু ভট্টাচার্যকে। আর তার সাথে রয়েছেন সিপিআইএম এর ইউটিউবার প্রার্থী সায়ন ব্যানার্জি। সব মিলিয়ে তমলুকের ভোটের হাওয়া বেশ সরগরম। কারণ আমরা ইতিমধ্যেই দুবার তমলুকে গিয়েছি, এবং দুবার না, মার্জনা করবেন, 3 বার তমলুকে গিয়েছি। আরও একবার যাওয়ার ইচ্ছে আছে, একদম ফাইনাল ভোটের হাওয়াটা আপনাদেরকে তুলে দেওয়ার জন্য। দেখুন, পশ্চিমবঙ্গে যতগুলো কেন্দ্র আছে সবচেয়ে বেশি আকর্ষণীয় কেন্দ্র এই কারণে তমলুক, কারণ হচ্ছে যে তমলুকে ভারতীয় জনতা পার্টি এমন একজনকে প্রার্থী করেছে যিনি নৈতিকভাবে প্রার্থী হতে পারেন কিনা এটা নিয়ে প্রশ্ন চিহ্ন উঠছে। আইনিভাবে পারেন, কিন্তু নৈতিকভাবে পারেন কিনা। একজন বিচারপতি, সেই বিচারপতির আসন থেকে নেমে পদত্যাগ করে তিনি বিজেপির প্রার্থী হচ্ছেন, এটা নিশ্চয়ই গণতন্ত্রের কাছে একটা ভালো বিজ্ঞাপন হতে পারে না। এই কারণেই আমরা দেখেছি, লক্ষ্য করেছি যে তমলুকের সাধারণ মানুষ থেকে শুরু করে তমলুকের বিজেপি নেতারাও খানিকটা বিড়ম্বনার মধ্যে পড়েছেন যে এমন একজন প্রার্থী দেওয়া হয়েছে যে প্রার্থী সরাসরি বিচারপতির আসন থেকে এসছেন, এবং তিনি এটাও বলেছেন যে তিনি বিচারপতি থাকাকালীন তিনি বিজেপির সাথে যোগাযোগ রেখেছেন। এটা আরো ভয়ঙ্কর কথা। অর্থাৎ বিজেপির সাথে যোগাযোগ রাখলে কলাটা, মূলটা ইত্যাদি ইত্যাদি পাওয়া যায়, সেটা কিন্তু বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথাতেই স্পষ্ট হয়ে গিয়েছে। আজকে ভোটের হাওয়া আলোচনা আমরা করব এই তমলুক নিয়ে, কারণ তমলুকে কিন্তু খেলা ঘুরতে শুরু করেছে, এবং খেলা একাই ঘুরিয়ে দিচ্ছেন দেবাংশু ভট্টাচার্য স্বয়ং। কিভাবে আলোচনা করব আজকের ভোটের হাওয়ায়। স্বাগত ভোটের হাওয়ায় আপনাদেরকে। আমরা আবার তমলুক নিয়ে আলোচনায় বসেছি, কারণ তমলুকে কিন্তু খেলা ঘুরছে, খেলা ঘোরাচ্ছেন একাই দেবাংশু ভট্টাচার্য। কিভাবে সেটা আলোচনা করব আজ। দেখুন, আগে আমরা একটু দেখে নিতে চাই যে এই যে ভোটের হাওয়া 4 মাস 4.5 মাস আগে যা ছিল, অর্থাৎ 4 মাস আগে আমরা যেটা দেখিয়েছিলাম সেটা ছিল বিজেপির পক্ষে, অর্থাৎ এই আসনটি নিশ্চিত ছিল বিজেপির, কারণ এইখানে তখনও প্রার্থী ঘোষণা হয়নি কোনো দলেরই। তা সত্ত্বেও কিন্তু এখানে যা বোঝা যাচ্ছিল তাতে বিজেপি জিতছে, কারণ শুভেন্দু অধিকারীর গড় বলে যদি দুটো কেন্দ্র পরিচিত হয়, তাহলে এই 42-এর মধ্যে দুটো কেন্দ্র হচ্ছে, এক কাঁথি আর একটা তমলুক। কাঁথি নিয়েও আমরা কথা বলবো আজ, খানিকটা আভাস দেব, তবে ডিটেল আলোচনা করব তমলুক নিয়ে। কারণ আপনাদেরকে বলছি যে তমলুকে আমরা 4 মাস আগে দেখিয়েছিলাম যে বিজেপি এখানে জিতছে। তারপরে মাসখানেক আগের সমীক্ষায় আমরা দেখালাম যে এখানে 50-50 হয়ে গিয়েছে প্রার্থী ঘোষণার পর। তারপরে যে সমীক্ষাটা আমরা করলাম তাতে কিন্তু দেখতে পাচ্ছি দেবাংশু ভট্টাচার্য খানিকটা এগিয়ে আছে। কিন্তু এই খানিকটা এগিয়ে যাওয়ার পেছনে রসায়নটার কি, কেমিস্ট্রিটা কি, কোন জাদু বলে দেবাংশু ভট্টাচার্য এগিয়ে আছেন এই মুহূর্তে, সেটা আলোচনা করব আজকে। দেখুন, দেবাংশু ভট্টাচার্যের কাছে যখন প্রথমবার আমরা যাই, যখন প্রার্থী হয়ে গেলেন তিনি, তখন আমরা যেটা দেখেছি সেটা আপনাদের সামনে তুলে দিয়েছি। মানে দেবাংশু ভট্টাচার্যের কাছে স্থানীয় নেতারা কিন্তু খুব একটা ঘেঁষছিলেন না, এবং স্থানীয় নেতাদের সহযোগিতা, সার্বিক সহযোগিতা তিনি পাচ্ছিলেন না। এমনকি জেলা পরিষদ সদস্য বলুন
বা আপনি যদি বলেন পঞ্চায়েতের স্তরে বা বিধায়ক স্তরে কিন্তু সহায়তা পাচ্ছিলেন না, এটা চোখে দেখে এসেছি আমরা, সেটাই বলেছি। তবুও দেবাংশু কিন্তু 50-50 জায়গায় ছিল। এর কারণ দেবাংশু খুব ভালো সংগঠক, দেবাংশু খুব ভালো বক্তা, দেবাংশুর প্রতি মানুষ আকৃষ্ট তা নয়। এখানে তমলুকে যেটা গিয়ে আমরা দেখলাম সেটা হচ্ছে গিয়ে যে দেবাংশুর প্রতি যতটা মানুষের আগ্রহ তার চেয়েও বেশি অনাগ্রহ বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে। এবং শেষতম বার গিয়ে যেটা দেখলাম সাধারণ মানুষের সাথে কথা বলে, দেবাংশুর সাথে কথা বলে, সেটা আপনাদের দেখিয়েছি এবং এই ভিডিওটি আপনারা ভাইরালও করেছেন, তার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে দেবাংশুর কাছে যে নেতারা ঘেঁষছিলেন না, এখন কিন্তু দেবাংশুকে সমর্থন করতে তৃণমূলের সর্বস্তরের নেতারা এবার ঝাঁপিয়ে পড়েছেন। তারা আশার আলো দেখছেন যে শুভেন্দু অধিকারীর গড় থেকে শুভেন্দু অধিকারীকে উৎখাত করা সম্ভব। হ্যাঁ, এমনকি নন্দীগ্রাম 1, নন্দীগ্রাম 2তেও দায়িত্ব নিয়ে বলছি, নন্দীগ্রাম 1, নন্দীগ্রাম 2তেও কিন্তু খেলা ঘুরেছে, ঘুরছে না, ঘুরেছে। শুধু টেনশন দিচ্ছে দেবাংশু ভট্টাচার্যকে ময়না। ময়না এমন একটা জায়গা যেখান থেকে বিধায়ক হয়েছেন দিন্দা, আমাদের ক্রিকেটার। সেই অশোক দিন্দা এখানে কিন্তু মানে কাউকে ঢুকতেই দেন না, এটা অভিযোগ সাধারণ মানুষের। অশোক দিন্দা সেখানে কোনো বিরোধী দলের নেতাকে ঢুকতে পর্যন্ত দেন না। গণতান্ত্রিক ব্যবস্থায় এটা কতটা ভালো বা মন্দ সেটা আপনারা বিচার করবেন। এই অশোক দিন্দার দাপটে সেখানে কিন্তু অতিষ্ঠ হয়ে আছেন সেখানকার স্থানীয় মানুষও, শুধু তৃণমূল কংগ্রেস না। এবং এখানে তিনি যা ইচ্ছে তাই করছেন বলে সাধারণ মানুষের অভিযোগ, আমরা বলছি না, বলছে সাধারণ মানুষ। এইখানে দেখুন, কাউকে প্রেশার ক্রিয়েট করে ভোটটা অন্তত দেওয়ানো যায় না। প্রেশার ক্রিয়েট করে জাল ছাপ্পা ইত্যাদি ইত্যাদি হতে পারে, কিন্তু মানুষ ভোট বাক্সে গিয়ে কাকে ভোট দিচ্ছেন এটা কিন্তু ওই দিন্দা সাহেবরা ঠিক করেন না। এখানে কিন্তু একটা চোরা স্রোত বইছে বিজেপির বিরুদ্ধে। হলদিয়ার মতন জায়গায় যেখানে শুভেন্দু অধিকারী একচ্ছত্র আধিপত্য ছিল, সেখানেই তৃণমূল কংগ্রেসের আরমান ভোলা বলে এক নেতা, তিনি কিন্তু খেলাটা ঘুরিয়ে দিয়েছেন। আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, এই মুহূর্তে যদি ভোট হয় হয়তো খুব কম মার্জিন হবে, কিন্তু দেবাংশু ভট্টাচার্য জিতে যাবে। কেন এই কথা বলছি? কেন 4 মাস আগের কথা থেকে আমরা 180 ডিগ্রি ঘুরে যাচ্ছি? কেন 1 মাস আগের কথা থেকে আমরা 90 ডিগ্রি ঘুরে যাচ্ছি? সবকিছু আলোচনা করব, তবে ছোট্ট একটা বিরতির পর। সেরাই যখন হাতের কাছে, অন্যটা কেনই বা কিনি? আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম, সুন্দরিনী। সুন্দরিনী 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 সুন্দরিনী। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান ভোটের হাওয়া। কেন দেবাংশু এগিয়ে আছেন? কেন বলছি দেবাংশু যতটা এগিয়ে আছেন তার থেকে বেশি পিছিয়ে আছেন অভিজিৎ গাঙ্গুলি? আগে অভিজিৎ গাঙ্গুলি নিয়ে কথা বলি, সায়ন বন্দ্যোপাধ্যায় নিয়ে বলি, তারপর দেবাংশু নিয়ে বলবো। দেখুন, অভিজিৎ গাঙ্গুলি তিনি বিচারক ছিলেন, তার মেজাজটাই ছিল রাজার মতো। সেই রাজার মেজাজ থেকে তিনি এখন কিন্তু প্রজা হতে পারছেন না। লোকের কাছে নতমস্তকে যেতে তার ইগোতে বাঁধছে। একদম নিচু তলার কর্মীদের তাকে সমালোচনা তিনি নিতে পারছেন না। ভোটে যখন মানুষ দাঁড়ায় তখন নতজানু হয়ে মানুষের কাছে যেতে হয়, আর বিচারক যখন কেউ থাকে তখন তার কাছে মানুষ নতজানু হয়ে দাঁড়ায়। আজকে কিন্তু তিনি আর বিচারক নন, কিন্তু বিচারকের ইমেজ ছেড়ে অভিজিৎ গাঙ্গুলি বেরোতে পারছেন না। বিভিন্ন জায়গায় তিনি মেজাজ হারাচ্ছেন, কর্মীদেরকে তিনি এমন কিছু কথা বলছেন
যা শুনে কর্মীরা অভিমান করে বসে যাচ্ছে। এটা বাস্তব সত্য। যেটা অভিজিৎ গাঙ্গুলি ভেবেছিলেন যে তিনি শুভেন্দুর আলোয় আলোকিত হয়ে হাসতে হাসতে তমলুক জিতে নেবেন, কারণ শুভেন্দু অধিকারী গড় বলে পরিচিত তমলুক। কিন্তু যা দেখা যাচ্ছে, শুভেন্দু অধিকারীও কিন্তু তমলুকে যতটা সময় দিলে অভিজিৎ গাঙ্গুলি জিততে পারতেন ততটা সময় কিন্তু তিনি দিচ্ছেন না। এটা বাস্তব সত্য। এবং শুভেন্দু অধিকারীর প্রতি যে দায়িত্ব আছে সারা রাজ্যে অন্তত 25টি আসন জেতানোর, সেই দায়িত্ব পালনেই তিনি ব্যস্ত। কারণ এই দায়িত্ব তিনি যদি পালন করতে না পারেন, অমিত শাহের কাছে তার নাম্বার কাটা যাবে নরেন্দ্র মোদীর কাছে তার নাম্বার কাটা যাবে, জেপি নাড্ডার কাছে নাম্বার কাটা। কারণ এই যে একটা ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হচ্ছে বিজেপি 25টা পাবে, 30টা পাবে, আমরা তো বলছি বিজেপি 10টা পাবে কিনা সন্দেহ। গতকাল রাত্রে আপনারা দেখেছেন যে বিজেপির কর্মীরা, পুরনো কর্মীরা, তারা এসে বলছেন বিজেপি ডবল ডিজিটে যাবে না। তা আমরাও বলছি বিজেপি ডবল ডিজিটে যাবে না। কিন্তু এই যে দেখানো হচ্ছে যে 25টা, 30টা, 35টা, এটা কিন্তু মিডিয়ার প্রচার এবং বিজেপির তোলা হাইপ। এই হাইপের কাছাকাছি যদি শুভেন্দু অধিকারী পৌঁছতে না পারেন, তার নম্বর কাটা যাবে। ঠিক আগের বার যেভাবে গিয়েছিল আপকি বার 200 পার, বিজেপি তার উপরে আবার ভরসা করেছে। কিন্তু এক ভুল কোনো রাজনৈতিক দল কতবার করতে পারে? যদিও বিজেপিতে শুভেন্দুর মতন শুভেন্দু স্ট্যাচারের নেতাই নেই, কারণ শুভেন্দু অধিকারী যে ধরনের রাজনীতি করে এসেছেন, সেই রাজনীতিটা বিজেপির কোনো নেতা করেননি, এখনো পর্যন্ত কোনো নেতা করেননি। কিছুটা করেছেন দিলীপ ঘোষ, আর তাকে তো ব্রাত্যই করে রেখেছে বিজেপি, ছাড়ুন সে কথা। কিন্তু যেটা বলতে চাই যে এই যে অভিজিৎ গাঙ্গুলি, তিনি ভেবেছিলেন যে শুভেন্দু অধিকারীর ঘাড়ে ভর করে ড্যাং ড্যাং করে তমলুক জিতে যাবেন, এবং সেই আশাতেই তিনি অন্য কোনো রাজনৈতিক দলে না গিয়ে সরাসরি বিজেপিতে গিয়েছেন। এবং বিজেপিতে গিয়ে তিনি একটা বড় জায়গাও পেয়েছিলেন, তাকে সবাই সম্মান শ্রদ্ধার চোখে দেখা শুরু করেছিল। বঙ্গ বিজেপিতে মানে শিক্ষিত, ভদ্র, ভালো মুখ নেই, এরকম একটা অভিযোগ আসে। সেখানে অভিজিৎ গাঙ্গুলিকে কিন্তু খুব বড় করে দেখানো হয়েছিল, বিশেষ করে বাংলার কয়েকটি টেলিভিশন চ্যানেল। তারা এমনভাবে ফুলিয়ে ফাঁপিয়ে দেখেছিল অভিজিৎ গাঙ্গুলিকে, তিনি বোধহয় মাসিহা, তিনি বোধহয় ভগবান। কিন্তু ভগবানের কার্যকলাপে তার মানে ভক্তরাই কিন্তু এখন রাস্তায় বসে আছে। তারা রাস্তায় বসে প্রতিবাদ করছেন, তমলুকের রাস্তায় বসে প্রতিবাদ করছেন। এরকম বেশ কয়েকজনের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু হতাশ অভিজিৎ গাঙ্গুলির আচরণে। কারণ তিনি একটা দ্বিচারিতা করেছেন তাদের সাথে, এরকমটা তারা অভিযোগ করছেন, আমরা বলছি না। আর দেবাংশু ভট্টাচার্য এগিয়ে আছে কেন, সেটা বলার আগে আপনাকে বুঝতে হবে যে কেন সায়ন ভট্টাচার্য এগিয়ে নেই না। সায়ন ব্যানার্জি তিনিও এগিয়ে আছেন। বামপন্থী গড় ছিল একটা সময়, আপনি জানেন, এই তমলুক কেন্দ্র। এই তমলুক কেন্দ্রে বামপন্থীরা ধীরে ধীরে পায়ের তলার মাটি হারাতে শুরু করে। বিভিন্ন রকম আন্দোলন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করা হয়েছিল। আপনারা জানেন নন্দীগ্রামে রক্তক্ষয়ী সংগ্রামের কথা, এবং সেখান থেকে ডিভিডেন্ড তুলেছিল তৃণমূল কংগ্রেস নেত্রী। সেখান থেকে অনেকটা মাইলেজ পেয়ে এগিয়ে গিয়েছিলেন, শুভেন্দু অধিকারী মাইলেজ পেয়েছিলেন। কিন্তু এই জায়গায় বামপন্থীরা খানিকটা পিছিয়ে পড়ে, ফলে বামপন্থীদের ভোট ব্যাংক যায় ধসে। ভোট ব্যাংক ধসে গেলে সেই ভোট ব্যাংকের বেশিরভাগটাই ফায়দা তোলে বিজেপি এবং কিছুটা ফায়দা তোলে তৃণমূল কংগ্রেস। এইবার সায়ন ব্যানার্জি তরুণ প্রার্থী, সুবক্তা এবং একজন সুপরিচিত ইউটিউবার, আইনজীবীও বটে। তার প্রতি কিন্তু সেখানকার বামপন্থীরা খানিকটা ভরসা করতে শুরু করেছেন। তমলুকে আমরা দেখে নেব যে গত বিধানসভা নির্বাচনে কি হয়েছিল, তমলুকের পরিস্থিতিটা কি। আমরা গত লোকসভা থেকে বিধানসভা সবটাই একবার দেখে নেব। আসুন দেখে নি তমলুকের পরিস্থিতি কি ছিল। আসন তমলুক। 2019-এর লোকসভা নির্বাচনে এখান থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষে জয়ী হন শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে দেবাংশু ভট্টাচার্যকে, বিজেপি প্রার্থী করেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে, আর বামপন্থীরা প্রার্থী করেছে সিপিআইএম এর সায়ন বন্দ্যোপাধ্যায়কে। 2021-এর বিধানসভার ফলাফল কি হয়েছিল একবার চোখ বুলিয়ে নিই। 2021-এ তমলুক আসনটি জিতেছিল তৃণমূল কংগ্রেস,
7টি বিধানসভার মধ্যে তমলুক বললাম, এবার বলি পাঁশকুড়া পূর্ব, সেখানেও জিতেছিল তৃণমূল কংগ্রেস। ময়না, এই আসনটি জিতেছিল বিজেপি। নন্দকুমার, এই আসনটি জিতেছিল তৃণমূল কংগ্রেস। মহিষাদল, এই আসনটি জিতেছিল তৃণমূল কংগ্রেস। হলদিয়া, এই আসনটি জিতেছিল বিজেপি। নন্দীগ্রাম, এই আসনটি জিতেছিল বিজেপি। মোট 7টি বিধানসভা তমলুক কেন্দ্রে। এই 7টি বিধানসভার মধ্যে 3টিতে জিতেছিল বিজেপি 45.9% ভোট পেয়ে। আর এইখান থেকে তৃণমূল কংগ্রেসের 4টি আসন, তারা পেয়েছিল 46% ভোট। এই ছিল ভোটের অঙ্ক। এবার আপনাদেরকে বলি যে এবার তাহলে কেন পরিবর্তন হচ্ছে। ভোটের মার্জিন খুব কম ছিল, এই কারণে কম ছিল, মানে ব্যবধান খুব কম ছিল দু দলেরই মাঝখানে। সেখানে কিন্তু এবার ভাগ বসাচ্ছেন সায়ন ব্যানার্জি। সায়ন ব্যানার্জি যে ভোট ব্যাংকে থাবা দিতে চলেছেন সেটা হচ্ছে বিজেপির ভোট ব্যাংক, এবং সায়ন ব্যানার্জি খুব সুচতুরভাবে তিনি কিন্তু ক্রমাগত বিজেপিকে আক্রমণ করে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের বদলে, এবং এটা অত্যন্ত একটা ভালো পলিসি বামপন্থীদের ভোট শতাংশ বাড়িয়ে নেওয়ার। বামপন্থীরা যদি সত্যি ভোট শতাংশ বাড়াতে চান তাহলে তাদের মূল লক্ষ্য হওয়া উচিত সেকেন্ডকে, কারণ তারা এখন তৃতীয়। সেকেন্ডকে তাদের আক্রমণ করা উচিত, প্রথমকে নয়। এক ধাপে কেউ তো সিঁড়ির 4 তলায় উঠতে পারেন না, তাই প্রথম তলায় যাওয়ার জন্য প্রথম বিজেপির ভোট ব্যাংকে থাবা বসাতে হবে। সায়ন ব্যানার্জি কিন্তু অত্যন্ত সুচতুরভাবে সন্তর্পণে বিজেপিতে যে ভোটটা সিপিএম এ চলে গিয়েছিল সেই ভোটটা ফেরত আনতে তিনি কিন্তু সচেষ্ট হয়েছে। আর এখান থেকেই জয়ের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেসের দেবাংশু ভট্টাচার্যের। সিপিএম এর সায়নের কথা বললাম, সায়ন ব্যানার্জির কথা বললাম, বিজেপির অভিজিৎ গাঙ্গুলির কথা বললাম। এবার আসি দেবাংশুর কথা। দেবাংশু কেন এগিয়ে থাকছে? কারণ দেবাংশু একমাত্র দৌড়ে ছুটে হারিয়ে দিচ্ছেন কিন্তু বাকি সবাইকে। এই কারণে বলছি, কারণ দেবাংশু ভট্টাচার্য কিন্তু একটা মানে ব্ল্যাক হর্স, কালো ঘোড়া। তিনি রেসে যে কালো ঘোড়া থাকে সেই ঘোড়াকে কেউ প্রথমে গুরুত্ব দেয় না, অথচ দেখা যায় সেই ঘোড়াই জিতে যাচ্ছে। সেই রকম ভাবে এই ব্ল্যাক হর্স হিসেবে দেবাংশু কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে, কারণ তিনি এতটাই জনসংযোগ করছেন এবং এত মানুষের সাথে মেলামেশা করছেন এবং এত মানুষের কাছে গিয়ে পৌঁছতে পারছেন, যেটা কিন্তু অন্যান্য প্রার্থীরা পারছেন না। কর্মীদের মনোবল ভেঙে যাচ্ছিল। দেবাংশু ভট্টাচার্য, আপনারা পাশে ছবিটি দেখছেন, দেবাংশু ভট্টাচার্য তৃণমূলের দখল হয়ে যাওয়া পার্টি অফিসের তালা ভেঙে সেই পার্টি অফিস উদ্ধার করছেন। সাধারণত দেবাংশু ভট্টাচার্যকে যারা টেলিভিশনে দেখেছেন, আমাদের স্টুডিওতে দেখেছেন, আপনারা দেখেছেন দেবাংশু অত্যন্ত শান্ত এবং নম্র প্রকৃতির ছেলে। তার এই আগ্রাসী মনোভাব কিন্তু কর্মীদের চাঙ্গা করে দিয়েছে। তিনি যে আগ্রাসী মনোভাব নিচ্ছেন, ধীরে ধীরে ভোটের পারদ চড়াচ্ছেন, এটা ভোট রাজনীতির একটা কৌশল, এবং তিনি খুব সুচতুরভাবে, খুব চালাকির সাথে এই কাজটা করছেন, এবং বিরোধীরা তার ধরার ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে, মানে তাকে ধরতে পারছে না বিরোধীরা। তিনি এত মানুষের কাছে পৌঁছচ্ছেন, এত মানুষের সাথে মেলামেশা করছেন। দেখুন, ভোট আসলে সকলেই, আপনি সকলেই চাই যে আমার প্রার্থী একবার আমার সাথে এসে দেখা করুক, অন্তত আমার পাড়ায় আসুক, আমার গ্রামে আসুক, আমি যেন তাকে চোখে একবার দেখতে পাই। সেই কাজটাই কিন্তু করে যাচ্ছেন দেবাংশু ভট্টাচার্য। জনসংযোগে কিন্তু তিনি হারিয়ে দিয়েছেন সায়ন ব্যানার্জিকে, তিনি হারিয়ে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। এবার দেবাংশুর একটা প্লাস পয়েন্ট হচ্ছে, দেবাংশুর বিরুদ্ধে বলবার কিছু নেই। সেখানে গিয়ে দেবাংশুর বিরুদ্ধে কেউ বলতে পারছেন না কিছু, না সায়ন বন্দ্যোপাধ্যায় বলতে পারছেন, না অভিজিৎ গাঙ্গুলি বলতে পারছেন। আপনারা পাশে যে ছবিটি দেখছেন সেটি আমাদের সাথেই একান্ত সাক্ষাৎকার দিয়েছিলেন দেবাংশু তার অফিসে বসে, তার একটা অংশ বিশেষ। যাকে এবার আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে দেবাংশুর মানে যে পলিসিতে তিনি ধীরে 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 এগিয়ে এসছেন, তাতে কিন্তু তার কর্মীরা, স্থানীয় নেতারা বেশ উজ্জীবিত। দেবাংশু যেভাবে ছুটে বেড়াচ্ছেন, দেবাংশু যেভাবে জনসংযোগ করছেন, তাতে কয়েকটা বুথ মেরে কেটে, কয়েকটা বুথ না, কয়েকটা পঞ্চায়েত আর কি দেবাংশুর হয়তো হাতছাড়া হবে, কয়েকটা পঞ্চায়েত। বাকি জায়গায় কিন্তু কর্মীরা বেশ উল্লসিত
এবং যে গা ছাড়া মনোভাব দেখেছিলাম গতবার গিয়ে তমলুকে, এবার কিন্তু দেখতে পাচ্ছি যে দেবাংশুর প্রতি নেতাদেরও আস্থা ফিরেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে সেখানে গিয়েছেন, সেখানে গিয়ে সভা হয়তো করেননি, কিন্তু একটা ঘরোয়া মিটিং করেছেন, ভেতরে যা দ্বিধা দ্বন্দ্ব ছিল সব মিটিয়েছেন, নেতারা ঝাঁপিয়ে পড়েছেন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন সেখানে সভা করতে। মমতা বন্দ্যোপাধ্যায় সভা করতে যাওয়ার পরে আপনারা দেখেছেন নিশ্চয়ই সেই ভিডিও, যে জনপ্লাবন নামলো। এটা এমনি এমনি হয় না। দেবাংশু একজন ইঞ্জিনিয়ার এবং দেবাংশু একজন ভদ্র নম্র মানুষ। তার উল্টো দিকের মানুষটি অনেক উগ্র, অনেক বেশি অনমনীয়, অনেক বেশি নাকুচু টাইপের। এটা কিন্তু ডিফারেন্সটা বোঝা যাচ্ছে। আর এইখান থেকেই এগিয়ে থাকছে দেবাংশু ভট্টাচার্য। আগামী দিনে নির্বাচন হলে হয়তো খুব কম মার্জিন হবে, কিন্তু দেবাংশুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকাংশে বাড়িয়ে ফেলেছেন দেবাংশু নিজেই। ফাইনালি কি হবে, শেষ পর্যন্ত কি হবে? কারণ ভোটের যে হাওয়া প্রতিদিন অনবরত কিন্তু ওঠানামা করে। ওঠানামা করে মানে ধরুন আজ এই পক্ষে দেখলাম গিয়ে কালকে অন্য পক্ষে, পরশু গিয়ে দেখলাম হয়তো আর এক পক্ষে। এটা প্রত্যেক যেখানে ভোট হয় সেখানে এটা চলতে থাকে, কারণ প্রতিদিন এক ছবিটা বদলায়, প্রতিদিন সিনারিও বদলে যায়। তমলুকও তার ব্যতিক্রম না। শেষ পর্যন্ত কি হবে সেটা জানার জন্য আরও একবার যেতে হবে তমলুকে আমাদের। আমি খানিকটা অসুস্থ, জন্ডিসের কারণে বাইরে বেরোতে পারছি না। হয়তো 3-4 দিন পরে বেরোতে পারবো বা 5 দিন পরে বেরোতে পারবো, ডাক্তারবাবু এরকম আশ্বাস দিয়েছেন। তখন নিশ্চয়ই তমলুকে আরও একবার যাব এবং সেখানে গিয়ে একদম শেষতম খবরটা আপনাদের সামনে তুলে দিতে পারবো আশা করি। আপনারা যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন মান্থলি সাবস্ক্রিপশন নিয়ে, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। কারণ এই চ্যানেল আপনাদের, এই চ্যানেল আপনারাই চালাচ্ছেন। আপনাদের মধ্যে বহু মানুষ মাসিক 100 বা তার বেশি অ্যামাউন্ট আমাদেরকে পাঠিয়ে দিচ্ছেন যাতে এই চ্যানেলটি চালাতে পারি। কারণ আপনারা জানেন এই চ্যানেলে আমরা কোনো সরকারি বিজ্ঞাপন পাই না, কোনো রাজনৈতিক দলের মোটা মোটা খাম আমাদের কাছে আসে না। তাই চ্যানেলটা চালানোর দায়িত্ব আপনারাই নিয়েছেন। আপনারাই চ্যানেল চালানোর দায়িত্ব নিন। আগামী দিনে আমাদের মান্থলি সাবস্ক্রাইবার হয়ে আমাদের পাশে থাকুন। 100 বা তার বেশি অ্যামাউন্ট 9830075869 এই নাম্বারে আমাদের জিপে, ফোনপে, গুগল পে ইত্যাদির মাধ্যমে ইউপিআই করে পাঠাতে পারেন, অথবা এই নাম্বারটিতে ফোন করে আমাদের ব্যাংক ডিটেল চেয়ে নিতে পারেন। অনেকেই বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকছেন, তাদেরকে বলবো যে এই নাম্বারে ফোন করুন, বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন। কারণ এই চ্যানেলটা চালাতে গেলে আপনাদের সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন। বহু মানুষ এগিয়ে এসেছেন, আপনিও এগিয়ে আসুন। আজ রাত্রে দেখা হবে এক বিশেষ অনুষ্ঠান নিয়ে, ঠিক রাত 8টায় এনকে ডিজিটালের পর্দায় আপনাদের সাথে ফের দেখা হচ্ছে। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। নমস্কার।